হিন্দুকুশ পর্বতকে ঘিরে নানান ঐতিহাসিকদের লেখায় বিভিন্ন সময়ে আমরা বহু রহস্য, রোমাঞ্চ এবং নানান লোককাহিনীর উল্লেখ পেয়ে থাকি। আজ পর্যন্ত এই রহস্য, রোমাঞ্চ বা অ্যাডভেঞ্চার যাই বলি না কেন, এর সমাধান এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে হয়ে ওঠেনি। আজও কান পাতলে শোনা যায় এক এক করে ধেয়ে আসছে গুপ্তধনের শেষ চাবিকাঠি, বা অতৃপ্ত কোনো বাসনা, বা কোনো অপূর্ণ ইচ্ছা। যাই হোক, নমস্কার, আমি রমাকান্ত। অব্যক্ত অডিও স্টোরিজে আজকে আমরা আবার ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। বলা ভালো, আজকের নিবেদন কোনো গল্প নয়, একটি উপন্যাস। রাহাত আনোয়ারের কলমে হিন্দুকুশের গুপ্তধন, সুলতান নাদের শাহের হারিয়ে যাওয়া গুপ্তধন, সেই সঙ্গে বামিয়ান উপত্যকায় লোককাহিনী অনুসারে কালাশ উপজাতির হারিয়ে যাওয়া নানান রহস্যকে নিয়ে আজকের আমাদের এই বিশেষ নিবেদন। তাহলে আর সময় নষ্ট করছি না, চলুন যাবতীয় কাজকর্ম একটু কিছুক্ষণের জন্য আলাদা রেখে কানে হেডফোন লাগিয়ে হারিয়ে যাওয়া যাক হিন্দুকুশের রোমাঞ্চকর দুনিয়ায়, যেখানে উপেক্ষা করছে বামিয়ান উপত্যকার নানান গল্পকথা, সেই সঙ্গে সুলতান নাদের শাহের হারিয়ে যাওয়া গুপ্তধন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের নামের সাথে প্রফেসর উপমন্যু রায়ের নামটা ওতপ্রোতভাবে জর্জরিত। বয়স 27-28-এর গণ্ডি পার হয়নি, তবে খ্যাতি যেন তার কানায় কানায় পরিপূর্ণ। সুঠাম সাদা চামড়ায় পাতলা এলোমেলো মাথার চুল, উচ্চতা 6 ফুটের গোড়া ছুঁয়েছে, চোখে পাতলা ফ্রেমের সরু কাঁচের চশমা। প্রতিদিনের মতো কলেজ শেষ করে যখন সে কলকাতার মাঝে পাঁচিল দিয়ে ঘেরা নিজের দোতলা ঘরের সামনে এসে দাঁড়ায়, তখন গোধূলি বেলা। সূর্য অর্ধমৃত হয়ে আকাশের বুকে তার হত্যার চিহ্ন ছেড়ে গেছে, আর সেই আলোতে প্রফেসর রায়ের বাড়িটাও যেন ছবির মতো সুন্দর বর্ণ ধারণ করেছে। হয়তো অচেনা কেউ এই মুহূর্তে তার বাড়ির সাথে মুখোমুখি হলেই বিস্ময়ে হতভম্ব হয়ে সামনের দিকে চেয়ে থাকত। তবে প্রফেসর রায়ের চোখ মুখ একেবারেই স্বাভাবিক, এবং এটাই তো লৌকিক। নিয়মমাফিক যে দৃশ্য সে প্রতিনিয়ত দেখে চলেছে, তাতে কি বিস্ময় বলে কিছুই থাকে? প্রফেসর রায় সদর দরজা ঠেলে ভেতরের দিকে পা বাড়িয়ে এগিয়ে গিয়েই দেখে তার বাড়ির শাল কাঠের মুখ্য দরজার পাটাতনের কাছে একটা খামে মোড়া চিঠি পড়ে আছে। মাঝে মধ্যেই এমনতর চিঠির আবির্ভাব তার বিপাকহীন জীবনে ঘটে থাকে। প্রতিবারই কোনো বিদেশি বন্ধুর লেখাই হয় চিঠির বিষয়বস্তু। আজ থেকে বহু বৎসর পূর্বে কয়েকদিনের জন্য বিদেশের একটি সম্মেলনে নিমন্ত্রিত হয়ে যাদের সাথে সাক্ষাৎ, স্বভাবতই উপমন্যু সেটাকে তুলে নিয়ে পকেটে পুরে দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়। বাড়ির ভেতর চারপাশ একেবারেই অন্ধকার, বাতি জ্বালানো হয়নি। কেই জ্বালবে বা সন্ধ্যা দেবে? প্রফেসর রায়ের পরিবার বলতে কিছুই নেই। অনাথ আশ্রমে পালিত পরিচয়হীন একজন ছেলে সে। শুধুমাত্র মেধার জোরেই সে সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি হয়ে উঠেছে। বিয়েও করার মতো কাউকেই আপাতপক্ষে জুটিয়ে উঠতে পারেনি। অতএব সে এগিয়ে গিয়ে আগে বাড়ির বাতিগুলোকে জ্বালিয়ে চারপাশটা আলোতে প্রজ্বলিত করে ফেলে। তারপর ফ্রেশ হয়ে নিয়ে একটা সোফার উপর বসে
চিঠিটা খাম থেকে খুলে ভাঁজ উল্টে চোখের সামনে ধরে। উপমন্যুর একটা জাপানিজ কুকুর আছে, রং তার লালচে সাদা, যাতেই আকিতা ইনু। সে এখন উপমন্যুর শোবার ঘরে বিছানার উপর মরার মতো ঘুমাচ্ছে, নইলে এই মুহূর্তেই লাফিয়ে এসে তার কোলের উপর উঠে বসত। প্রফেসর রায় চিঠিটা স্বস্তি করে পড়ার সুযোগও পেত না, তাই এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে কাল ক্ষেপণ না করেই সে হাতে রাখা চিঠির উপর মনোনিবেশ করল। তার বিশিষ্ট বন্ধু অস্ট্রিয়ার বোটানি বিভাগের প্রফেসর ফিঙ্কেনস্টাইন চিঠিটি তাকে পাঠিয়েছে। তবে প্রথমে চিঠির নামটা দেখেই উপমন্যুর মনের সত্যান্বেষী খাবার খুঁজে পেয়ে খানিকটা নড়ে চড়ে বসে। কেননা প্রফেসর রায়ের তুখর দৃষ্টি আগেই দেখেছে চিঠিটি কাঠমান্ডু থেকে এসেছে, অথচ সে নিশ্চিত জানে প্রফেসর ফিঙ্কেনস্টাইন বিশেষ এদেশ ওদেশ করেন না। চোখের চশমাটাকে খানিকটা এপাশ ওপাশ দুলিয়ে নিয়ে প্রফেসর রায় চিঠিটা মনে মনে পড়তে শুরু করে। প্রিয় রায়, বহুদিন তোমার কুশল নেওয়া হয়ে ওঠেনি। বলো, কেমন আছো? আমি ভালো আছি এবং বেশ আমেজে ফুরফুরেই আছি। জানো মিস্টার রায়, তোমায় একটা বিষয় জানানোর রয়েছে। বিষয়টা খুবই গোপনীয় এবং গুরুত্বপূর্ণ। এতক্ষণে বোধহয় তোমার ধূর্ত চোখ খেয়াল করেই ফেলেছে যে আমি কাঠমান্ডুতে আস্তানা গেড়ে বসে আছি। কারণ এইটাই যার জন্য অস্ট্রিয়াতে সব কাজকে একরকম জলাঞ্জলি দিয়ে নেপালে এসে পড়েছি। চিঠিতে তোমায় বিশেষ কিছুই জানাতে পারছি না, তুমি বরং এখানে চলে এসো। জানি তুমি ভ্রমণ পিপাসু, অতএব আসবেই। তোমার জন্য একটা গোটা দিন অপেক্ষা করব। আসলেই সবটা তোমাকে বলবো, নইলে আশাহত হয়ে যাত্রা শুরু করব। মনে হয়তো প্রশ্ন আসছে, কিসের যাত্রা? সে প্রশ্নের অন্বেষণ করতে তোমার কাঠমান্ডুতে আসা কাম্য। আগামী ৩রা মে পর্যন্ত এখানেই থাকছি। ঠিকানা আর্যতারা কাঠমান্ডু হোটেল, থামেল মার্কেট, কাঠমান্ডু, নেপাল। ইতি তোমার প্রিয় ফিঙ্কেনস্টাইন। প্রফেসর রায় চিঠিটা পড়ে সেটাকে আবারও ঠিক আগের মতো পরিপাটি করে গুছিয়ে খামে ঢুকিয়ে তাকের উপর তুলে রাখে। তারপর এক কাপ ব্ল্যাক কফি নিয়ে ছাদে উঠে আসে। চারপাশ ধূসর থেকে ধূসরতর হয়ে অন্ধকার নেমেছে। আকাশের পশ্চিমে শুকতারাটা এখন সন্ধ্যা তারার রূপ নিয়ে মিটমিট করে জ্বলছে। সেদিকেই তাকিয়ে প্রফেসর রায় ভাবে, অভিমন্যুকে কি সাথে করেই নিয়ে যাবে নাকি প্রতিবেশীর কাছে রেখে যাবে? হয়তো রেখে গেলেই সুবিধা হতো, তবে অভিমন্যুকে কষ্ট দিয়ে উপমন্যু সানন্দে যেতে অপারগ। অতএব নিয়ে যাওয়াই যায়। এই ভেবে তৃপ্তির সাথে চুকচুক করে বেশ কয়েকবার সে কফির কাপে চুমুক দেয়। সেই রাতের মধ্যেই সে যাবার সব বন্দোবস্ত করে নিয়ে পেশারত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে 1 মাসের ছুটি চেয়ে একটা চিঠি পাঠিয়ে দেয়। এমনিতেই এমনভাবে হুটহাট করে ছুটি কোনো কালেই কোনো কলেজ বরদাস্ত করে না, কিন্তু উপমন্যু বহুদিন হলো ছুটির জন্য কোনো আবেদনই রাখেনি। উপরন্তু সরাসরি কলেজেরই আওতাভুক্ত হবার জন্য যে কোনো মুহূর্তে সে কলেজ পরিত্যাগ করে অন্য কলেজের পক্ষে চলে যেতেই পারে। তাতে কলেজ কর্তৃপক্ষের কিছু করার তো থাকবেই না, আবার একটা দুর্ধর্ষ প্রফেসরকেও হাতছাড়া করে ফেলবে। তাই উপমন্যু জানে ছুটি মঞ্জুর করা ছাড়া কলেজের আর দ্বিতীয় কোনো উপায়ই নেই। এটাই আসল মজা। সরকারের বেতনভুক্ত কর্মচারী হলে কড়া নিয়ম মেনে জীবনকে তেজপাতা করে যাপন করতে হবে, কিন্তু যদি সরকারকে তাচ্ছিল্য করে সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সাথে লিপ্ত হয়ে কাজ করা যায়, তাতে এর কোনো বালাই থাকে না। বেতন একটু কম হলেও প্রফেসর রায়ের আত্মজীবনী জানে তার টাকার প্রতি কোনো কালেই
সেরকম কোনো লোভ বা ক্ষোভ কিছুই ছিল না। দু একদিনের মধ্যেই টিকিট হাতিয়ে বিমানে চড়ে সে তার পোষ্য কুকুরকে সঙ্গে নিয়ে নেপালের উদ্দেশ্যে রওনা হয়। পৌঁছায় রাত্রিবেলা, তবে তাতেও বিশেষ বিপত্তির কিছুই ছিল না। নেপালের চতুর্দিক রাত্রিবেলাও কৃত্রিম আলোর ছটায় মুখরিত। ঠিকানা অনুযায়ী থামেল মার্কেট ধরে 5 মিনিট হেঁটেই উপমন্যু আরজা তারা কাঠমান্ডু হোটেলের হদিশ পায়। তারপর সেখানে পৌঁছে যে ফিঙ্কেনস্টাইনকে খুঁজে পেতে তার নামটাই যথেষ্ট ছিল তা বলাই বাহুল্য। প্রফেসর রায় অভিমন্যুর সাথে এগিয়ে গিয়ে রিসেপশন কাউন্টারের সামনে দাঁড়িয়ে একজন মহিলা রিসেপশনিস্টের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, এখানে মিস্টার জে কে ফিঙ্কেনস্টাইন বলে কি কোনো অতিথি উঠেছেন? ওনাকে কি একটু ডেকে দেওয়া যায়? তার কিছুক্ষণের মধ্যেই সিঁড়ি বেয়ে ফিঙ্কেনস্টাইন নেমে আসে। প্রফেসর রায় তো প্রথমটা তাকে চিনতেই পারে না, তবে যখন ফিঙ্কেনস্টাইন একেবারে তার সামনে এসে দাঁড়িয়ে করমর্দনের জন্য তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, হ্যালো মিস্টার রায়, কেমন আছো? প্রফেসর রায়ের মনে আর কোনো দ্বিধা থাকে না। এই হলো ফিঙ্কেনস্টাইন। সে উত্তর দেয় বটে, আমি বেশ ভালো আছি, তুমি বলো। তবে তার দিকে বিহব্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে। হ্যাঁ, ফিঙ্কেনস্টাইনের এই বছরে শারীরিক অনেকটাই পরিবর্তন হয়েছে। খানিকটা লম্বা হয়েছে, মাথার কুচকুচে কালো চুলগুলোতে সোনালি রঙের রং ধরেছে, চোখ দুটো আগের তুলনায় সরু সরু এবং অত্যধিকে টানা টানা হয়ে উঠেছে। ফিঙ্কেনস্টাইন মুখ ঘুরিয়ে অভিমন্যুকে দেখেই খানিকটা ঝুঁকে তাকে কোলে তুলে নিয়ে বলে ওঠে, তোমার বুঝি বেশ দারুণ কিন্তু। অভিমন্যু এমনিতেই অপরিচিত কাউকে দেখলেই ঘেউ ঘেউ করতে শুরু করে, তবে আজ আর করল না। ফিঙ্কেনস্টাইনের কোলের মধ্যে চুপটি করে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ে, ঠিক যেন বহুদিনের আপন কাউকে সে পেয়েছে। সত্যি, পশুদের মতিগতি বোঝা মাঝে মধ্যে কঠিনই হয়ে পড়ে। উপমন্যু ফিঙ্কেনস্টাইনের দিকে তাকিয়ে একগাল হাসে, আর ফিঙ্কেনস্টাইন আবারও বলে ওঠে, এসো রুমে যাওয়া যাক, সেখানেই চিঠির সব রহস্যের উদ্ঘাটন করব। শুধু করব বললেই ভুল হবে, করবে, কেননা আমার সাথে আরও 3 জন রয়েছেন, যাদের সাথে এই মুহূর্তেই আমি রুমে বসে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। তুমি এসেছো শুনে আনন্দে উৎফুল্ল হয়ে উঠে এলাম। প্রফেসর রায় কথাগুলো শুনে গলার মধ্যে খানিকটা কৃত্রিম রহস্যের সুর তৈরি করে ফিঙ্কেনস্টাইনের দিকে তাকিয়ে বলে ওঠে, ব্যাপার কি? আমি কিন্তু আদ্যপান্ত কিছুই বুঝছি না। আরো 3 জন মানে? চিঠিতে তো এই ব্যাপারে তুমি কিছুই বলনি। চিঠিতে তো তোমাকে কিছুই বলিনি, নতুন কি? তুমি পা চালিয়ে পেছন পেছন এসো দেখি, সব প্রশ্নের উত্তর তুমি কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবে। আর আশা করছি এগুলো যেমন আমাদের 4 জনের মধ্যে রোমাঞ্চ সৃষ্টি করেছে, ঠিক তোমার মধ্যেও একই প্রভাব পড়বে। এই বলে ফিঙ্কেনস্টাইন সিঁড়ি ধরে উপরের দিকে হাঁটতে শুরু করে। প্রফেসর রায়ও মনে হাজারটা প্রশ্ন নিয়ে তাকে অনুসরণ করে পা চালায়। রুম নাম্বার কত ঠিক খেয়াল হলো না, তবে সিঁড়ি দিয়ে 2nd ফ্লোরে উঠে বাম দিকে 3টে ঘর ছেড়েই আধ খোলা দরজা দিয়ে একটি রুমে ফিঙ্কেনস্টাইন অভিমন্যুকে নিয়ে ঢুকে যায়। প্রফেসর রায়ও তাকে অনুসরণ করে ধীরে ধীরে দরজাটা আরও খানিকটা চিতিয়ে ভেতরে ঢুকে আসে। ঘরটা হোটেলের স্বাভাবিক অবস্থার মতোই, সাদা রঙের আলোতে আলোকিত হয়ে রয়েছে। একধারে একটা বিছানা আর মাঝখানে একটা বৃত্তাকার কাঁচের টেবিল। তার চারপাশে 3টে চেয়ারে 3 জন ভদ্রলোক বসে রয়েছেন। একজনের চেহারা চীনের ধারাবাহিকতা বহন করছে, তবে বাকি 2 জন যে কোন ভাষী তা উপমন্যু একবার দর্শনে বুঝে উঠতে পারল না। তবে প্রত্যেকের হাতেই একটি করে কাঁচের গ্লাস এবং তাতে অর্ধপূর্ণ হয়ে রয়েছে
সোনালী রঙের ভ্যালেন্টিনো ওয়াইন। মদ্যপানরত 3 ভদ্রলোক তাদের মধ্যে কি যেন কথা বলে চলেছিল। তবে প্রফেসর রায়কে ঘরের ভেতরে ঢুকতে দেখেই তারা কথা থামিয়ে তার মুখের দিকে তাকায়। ফিঙ্কেনস্টাইন অভিমন্যুকে পাশে বিছানার উপর বসিয়ে দিয়ে পাশ থেকে আরেকটি চেয়ার টেনে টেবিলের কাছে এনে তার দিকে তাকিয়ে বলে ওঠে, বসো, আলাপ করিয়ে দিই তোমাদের। সে এগিয়ে গিয়ে উক্ত চেয়ারটা দখল করল। পাশেই একটা ফাঁকা চেয়ার অবশিষ্ট পড়েই ছিল, যেটাকে শূন্য রেখে ফিঙ্কেনস্টাইন প্রফেসর রায়কে অভ্যর্থনা করতে নিচে নেমে গিয়েছিল। সেটাতেই পুনরায় গা এলিয়ে দিয়ে সে সহাস্যে সামনের 3 ভদ্রলোকের দিকে তাকিয়ে বলে, এই হলো আমার বিশিষ্ট বন্ধু, ভারতবর্ষের প্রখ্যাত ইতিহাস অধ্যাপক প্রফেসর উপমন্যু রায়। এই বলে সে প্রফেসর রায়ের দিকে তাকিয়ে এক এক করে অপরিচিতদের পরিচয়গুলো দিতে লাগল। প্রথমে চীনা লোকটির পরিচয় ফিঙ্কেনস্টাইন দিল। ইনি হলেন চীনের অতীব সুখ্যাতি সম্পন্ন একজন ইতিহাস ধন্বন্তরী ব্যক্তি, প্রত্নতাত্ত্বিক, চাওজিয়াং। খবরের কাগজে হয়তো নামটা পড়েছ। রায় নামটা আগে শুনেছে কিনা মনে করতে পারল না, অতএব সে চুপ করেই থাকল। ফিঙ্কেনস্টাইন পরিচয় পর্ব এগিয়ে নিয়ে চলল। ইনি হলেন ভুটানের বিখ্যাত ভূতত্ত্ববিদ হেক্টর, আর ইনি হলেন আমাদের এই অস্ট্রিয়ার একটা নাম করা কলেজের ইতিহাসের প্রফেসর এডগার ফিনলে। সকলে প্রফেসর রায়কে করমর্দন করে অভ্যর্থনা জানায়। প্রফেসর রায়ও প্রত্যুত্তরে মুখে এক চিলতে হাসি নিয়ে তাদের সাথে করমর্দন করে আলাপ পর্ব শেষ করে। প্রফেসর ফিঙ্কেনস্টাইন, এবার বলো, কিসের জন্য এত আয়োজন? রহস্য কি? ফিঙ্কেনস্টাইন এক গ্লাস তরল উপমন্যুর দিকে এগিয়ে দিয়ে হেসে খানিকটা গলার স্বর নামিয়ে বলে ওঠে, রহস্য জমজমাট, বুঝলে? গুপ্তধন, গুপ্তধনের সন্ধানে। কি? প্রফেসর রায় খানিকটা আশ্চর্যান্বিত হয়ে বলে ওঠে, গুপ্তধন মানে কিসের গুপ্তধন? বিষয়টা ঐতিহাসিক, আর আমাদের মধ্যে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক চাওজিয়াং তো রয়েছে। তাই এই ক্ষেত্রে ওনার মতো সুন্দর করে কেউ বিষয়টা বোঝাতে পারবে না বললেই চলে। ওনার মুখ থেকেই আসল বিষয়টা শোনো। চাওক্সিয়াং খানিকটা গলা খাঁকিয়ে একটা সিগারেট জেলে কয়েকটা শুকটান দেয়। তারপর সেটাকে অ্যাশট্রেতে নামিয়ে রেখে প্রফেসর রায়ের দিকে তাকিয়ে বলা শুরু করে, দেখুন মিস্টার রায়, ঘটনাটা আমি একেবারে প্রথম থেকেই বলছি, যাতে ভাবনাটা সম্পূর্ণ তরতাজা এবং সুস্পষ্ট থাকে। পরবর্তীতে এই তথ্য আমাদেরকে সহায়তা করতে পারে বলে আমার তীব্র বিশ্বাস। এক কথায় ঘটনাটা ইরানের সেনাদের সাহকে নিয়েই বলা না গেলেও তার থেকেই সবকিছু সূত্রপাত। 1698 সালে 6ই আগস্ট বা মতান্তরে 1688 সালের নভেম্বর মাসে নাদের শাহ দুর্গাগীর দুর্গনগরের আফছারের কেরেকলু গোত্রে জন্মগ্রহণ করেন। পিতার নাম ইমাম কুলি, পেশায় গবাদি পশু পালনকারী ছিলেন। তবে ভাগ্যের নির্মম পরিহাসে খুব শৈশবেই নাদের শাহ নিজের পিতাকে হারিয়ে মায়ের সঙ্গে উজবেক বা তুর্কিদের কাছে দাস হিসাবে কাজ করতে শুরু করেছিল। এক পর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে সৈন্যবাহিনীতে যোগদান করে এবং সময়ের সাথে সাথে সেখানকার প্রধান হয়ে ওঠেন। আফসার উপজাতির গোত্রের সর্দারের পৃষ্ঠপোষকতায় তার পদমর্যাদা বাড়তে শুরু করে ও তিনি ক্ষমতাশীল সামরিক ব্যক্তিত্বে পরিণত হন। পরিণত বয়সে তিনি স্থানীয় গোত্রপ্রধান বাবা আলী বেগের 2 কন্যাকে বিয়ে করে। এই নদের শাহ পরবর্তীকালে ইরানের শাহ হিসাবে শাসন করেছেন ও তিনি ছিলেন আফছারের রাজবংশের প্রতিষ্ঠাতা। তার প্রখর সামরিক দক্ষতার কারণে কোনো কোনো ঐতিহাসিকবিদ তাকে ইরানের নেপোলিয়ান বা আলেকজান্ডারও হিসাবে আখ্যায়িত করে। তবে প্রথম দিকে নাদের শাহ তুর্কির আফছার উপজাতির সদস্য ছিলেন, যারা প্রথম শাহ ইসলামের সময় থেকেই সাফাভিদ রাষ্ট্রের সামরিক রসদ সরবরাহ করতেন। তিনি শুধুমাত্র একজন যোদ্ধা বা কোনো বর্বর দলের বর্বর নেতা ছিলেন না, বরং সুনিপুণ অস্ত্রধারীর মতোই রাষ্ট্র পরিচালনা এবং কূটনীতিতে একজন দক্ষ ব্যক্তি ছিলেন। হুতাকি আফগানের দ্বারা বিদ্রোহ শুরু হলে ইরানে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়।
তারা পারস্যের শাহ সুলতান হুসাইনকে সহজেই ক্ষমতাচ্যুত করে। উসমানিয়া ও রাশিয়া উভয়ই পারস্যের বিভিন্ন অঞ্চল দখল করে নেয়। ঠিক এরকম পরিস্থিতিতে নাদের শাহ ক্ষমতায় আসেন। তিনি ক্ষমতায় আসার পর পারস্যের অঞ্চলগুলোকে পুনরায় একত্রিত করেন ও সেখান থেকে দখলদারীদের উচ্ছেদ করেন। তিনি এত ক্ষমতাবান হয়ে ওঠেন যে 200 বছর ধরে পারস্য শাসন করা সাফাভিদ রাজবংশের শেষ শাসককে পদচ্যুত করার পরিকল্পনা করেন। 1736 সালে সাফাভিদ রাজবংশের শাসককে ক্ষমতাচ্যুত করে নিজেকে ইরানের শাহ হিসেবে নিজেকে ঘোষণা করেন। তার অনেক সামরিক অভিযান তার সাম্রাজ্যকে বহু গুণে বৃদ্ধি করে ও চতুর্দিকে তার সাম্রাজ্যের পরিধি বাড়তে থাকে। তিনি বর্তমানে ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়া, ওমান ও পারস্য উপসাগরের অঞ্চলকে তার সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন। অতএব তার সম্পত্তির পরিমাণ যে কত ছিল নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। তবে এরপরেও তার সম্পদের টান পড়ে, কেননা যে পারস্য সম্রাট রূপে তখন একের পর এক বহু জায়গায় অভিযান চালিয়েছিলেন এবং সেই কারণেই এরকম তার বিপুল ধন সম্পত্তির প্রয়োজন হয়ে পড়েছিল। তখনই নাদের শাহ সর্বনাশী চোখ ভারতের উপর গিয়ে পড়েছিল। সে সময় ভারত শাসনের ভার মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সামলাচ্ছিলেন এবং বলা বাহুল্য তার সাম্রাজ্য সুবিশাল ধন সম্পত্তির রত্ন ভাণ্ডার ছিল। সেখানে উল্লেখযোগ্য হল মুঘল দরবারের ঐতিহ্য কোহিনূর হীরা বসানো ময়ূর সিংহাসন। সেটা এখন ইংল্যান্ডের টাওয়ার অফ লন্ডনে খুব সুসজ্জিত রয়েছে। নাদের শাহ ভারত আক্রমণ করেন। এর পেছনে যেমন অর্থনৈতিক কারণ আমি বললাম, তেমন প্রত্নতাত্ত্বিকরা কিছু রাজনৈতিক কারণকেও ব্যাখ্যা করার জন্য তুলে ধরে থাকেন। কথ্য রয়েছে 1738 সালে নাদের কান্দাহার দখল করে এবং সেখানকার বিদ্রোহী আফগানরা ভারতে আশ্রয় নিতে থাকে। সেই জন্য নাদের শাহ তৎকালীন মুঘল সম্রাটকে একটি পত্র পাঠায়। সেটাকে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ মদ্যপানরত অবস্থায় সুরাতে চুবিয়ে ছুঁড়ে ফেলে দেন, যার ফলে ক্ষিপ্ত নাদের ভারত আক্রমণ করে বসে। আবার এটাকে ধর্মীয় ব্যাখ্যা দিয়েও অনেক প্রত্নতাত্ত্বিক আখ্যায়িত করার চেষ্টা করেছেন। সেটাকে লক্ষ্য করলে দেখা যায় অনেকে মনে করেন যে নাদের শাহ ভারত অভিযানের আগে প্রচার চালিয়েছিলেন হিন্দু মারাঠাদের থেকে মুসলমান মুঘলদের বাঁচানোই আসল তার উদ্দেশ্য। তবে এসবের পরেও ভালো করে পর্যবেক্ষণীয় চোখে দেখার চেষ্টা করলে অবশ্যই দেখা যায় যে নাদের শুধুমাত্র ধন সম্পত্তির জন্যই আক্রমণটা চালিয়েছিলেন। 1739 সালে 13 ফেব্রুয়ারি কার্নেলের যুদ্ধে নাদির শাহ সহজেই মুঘল বাহিনীকে হারিয়ে দেন। যুদ্ধ 3 ঘন্টারও কম সময় স্থায়ী হয় এবং মুঘল সম্রাট মোহাম্মদ শাহ নাদিরের কাছে আত্মসমর্পণ করেন। নাদের নির্মমভাবে মুঘল সাম্রাজ্যে লুণ্ঠন করেন এবং সেই সাম্রাজ্যের গৌরব ও দুনিয়ার সবচেয়ে দামি সিংহাসন কোহিনূর খচিত ময়ূর সিংহাসন সহ বহু ধনরত্ন নিয়ে নিজের দেশে ফিরে আসেন। এরপর বহু ঘটনা ঘটে এবং ঘটনাক্রমে নাদের শাহ আফগান দুররানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আহমেদ শাহ দুররানি বা আহমেদ শাহ আবদালিকে নিজের বন্ধুরূপে ভূষিত করে, কিন্তু তার সেই আফগান বন্ধুই তাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে এবং নাদের শাহ যাবতীয় সব ধন সম্পদ সে ভোগ করে। এরপর বহু যুদ্ধ হয় এবং ঘটনাক্রমে কোহিনূর আফগানিস্তানের সম্রাট হুমায়ুনের পুত্র এবং পাঞ্জাবের মহারাজ রণজিৎ সিংয়ের হাত ধরে সেটা ইংল্যান্ডে উপস্থিত হয়। এর মধ্যে আহমেদ শাহ আবদালি হঠাৎই দুরারোগ্য ব্যাধিতে প্রাণ ত্যাগ করেন। তবে তার মারা যাওয়ার আগে পর্যন্ত কোহিনূর ছাড়া সমস্ত ধনরত্নই তার কোনো গুপ্ত কুটুরিতে অক্ষত অবস্থায় ছিল, কিন্তু সেগুলোর হদিশ আর পাওয়া যায়নি। তার মৃত্যুর সাথে সেগুলোর ইতিহাস তলে মিশে গেছে। চাউক্সিয়াং এক নিঃশ্বাসে সবটা বলে এবার থামল। সাথে সাথেই বিছানায় বসে থাকা অভিমন্যু দৌড়ে লাফিয়ে এসে প্রফেসর রায়ের কোলের মধ্যে উঠে পড়ে। প্রফেসর রায় বাম হাত দিয়ে তার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, হ্যাঁ, এগুলো সবই আমার জানা রয়েছে। এরপর বহু কাহিনীতে এটাও উল্লেখ করা হয়েছে যে হয়তো ওই হারিয়ে যাওয়া সম্পত্তি হিন্দুকুশ পর্বতেরই কোনো একটা গুহার মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। এই কথাটা শুনেই এডগার ফিনলে প্রায় লাফিয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন প্রফেসর রায়, আর এটাই হলো আমাদের গন্তব্য। ফিনলের কথাটা শুনে আবারও প্রফেসর রায় কপালে ভাঁজের রেখা সৃষ্টি হয়। প্রফেসর রায় প্রত্যেকের দিকে একবার করে চোখ বুলিয়ে নিয়ে তাদেরকে প্রশ্ন করে, মানে
উত্তরটা উপমন্যুর বন্ধু ফিঙ্কেনস্টাইনই দেয়। মানেটা খুব সোজা প্রিয় রায়। নাদের শাহের এই গুপ্তধন আর পাওয়াই যাবে না ঠিক করে প্রায় সকল প্রত্নতাত্ত্বিক হাত ধুয়ে ফেলেছে, কিন্তু আমরা ওই গুপ্তধন খোঁজার জন্য বদ্ধপরিকর হয়ে এসেছি। আমাদের দলের কর্ণধার হলেন হেক্টর। তিনি আসলে এই ফন্দিটা বাঁধিয়ে আমাদের একত্রিত করেছেন। ফিঙ্কেনস্টাইনের কথা শেষ হতেই হেক্টর মুচকি হেসে প্রফেসর রায়ের দিকে তাকিয়ে বলেন, দেখো, আমি ভূতত্ত্ববিদ, ইতিহাস সম্পর্কে বিশেষ ধারণা আমার নেই। তবে এই অভিযানের নেতৃত্ব আমিই দেব। জানি না আজ থেকে প্রায় 400 বছর আগের সেই ধন সম্পত্তি সেসব পাওয়া যাবে কিনা, তবে তুমি এটা নিশ্চয়ই মানবে যে যদি সেই সম্পত্তিটা আমরা সন্ধান করতে পারি, তাহলে শুধু আমরা রাতারাতি ধনী হয়ে যাব তাই নয়, তার সাথে বিপুল আন্তর্জাতিক সুখ্যাতি আমাদের নামের এদিক ওদিকে ছড়িয়ে যাবে। তুমি যেহেতু প্রফেসর ফ্রিঙ্কেনস্টাইনের বন্ধু, তাই তোমাকে আমার সাথে যাওয়ার প্রস্তাবটা দিচ্ছি। তুমি ভেবে দেখতে পারো। হেক্টরের কথাটা শুনেই প্রফেসর রায়ের মাথায় যৌক্তিকতা আর অযৌক্তিকতার বিশাল ইউনিয়ন মধ্যে মাথা উঁচে উঠল। যাওয়াটা কি প্রফেসর উচিত নাকি অনুচিত? যদিও টাকার প্রতি কুশলীকারিতার মানুষটা নেই, তবে যদি অনেক ঐতিহাসিক ভূমি অনুসন্ধান যায়, তাহলে অভিজ্ঞতার সাথে ভালো আশীর্বাদ ঘটতে পারবে। অতএব নাদের শাহের গুপ্তধন পাওয়া যাক আর না যায়, সে আশাকে এক প্রকার নাকচ করে উপমন্যু হেক্টরের দিকে সম্মতি ধ্যান বাড়িয়ে দিয়ে মৃদু হেসে বলে ওঠেন, আমি ইচ্ছুক। এতটা পথ পেরিয়ে কাঠমান্ডুতে এসে ফিরে যাওয়ার আর কোনো প্রশ্নই ওঠে না। তার কথা শুনে হেক্টর খুশি হয়ে প্রাণবন্তভাবে হেসে ওঠে এবং তখনই উপমন্যু খেয়াল করে লোকটির বয়স 30 বা 32 হলেও তার দাঁতের উপরের পাটির বাম স্থলীয় ক্যানাইনটা সোনা দিয়ে বাঁধানো। সেটা ঘরের কৃত্রিম আলোতে খানিকটা চকচক করছে। হেক্টর গলায় আরো খানিকটা ঠান্ডা তরল মদ ঢেলে সকলের দিকেই এক মুহূর্ত চোখ ঘুরিয়ে তাকিয়ে নেয়। তারপর বলে, আমাদের লক্ষ্য হলো হিন্দুকুশ পর্বতের প্রত্যেকটা কোণা কোণা ভালো করে তল্লাশ করা। জানি পর্বত অনেকটা জায়গা জুড়ে রয়েছে এবং বরফে ঢাকা হওয়ার কারণে বিপদও নেহাত কম নেই। তবে তাতে আমাদের পিছু হটে এলে চলবে না। কিন্তু আমরা কাল বিকেলের বিমানেই আফগানিস্তানে রওনা দেব। সেখানে কাবুল ঘেঁষেই হিন্দুকুশ পেরিয়েছে। আমরা কাবুলে একটা দিন বিশ্রাম নেব এবং আমাদের অভিযান শুরুর সকল রকম ব্যবস্থা তক্ষুনি করে নেব। তারপর সরাসরি হিন্দুকুশে ঢুকব। তবে সাবধান, খেয়াল রাখবে সকলে যাতে আমাদের এই উদ্দেশ্য ঘুণাক্ষরেও আফগানিস্তানের সরকার জানতে না পারে, তাহলে কিন্তু বিপদ নিশ্চিত। বাকি সকলে হেক্টরের কথাগুলো বিশেষ মনোযোগ দিয়ে শোনে এবং একত্রে মাথা নেড়ে সম্মতি জানায়। প্রফেসর রায়ের কোলে গুটিসুটি দিয়ে শুয়ে থাকা অভিমন্যু ঘরের সকলকে একবার ভালো করে দেখে নিয়ে খানিকটা চাপা স্বরে গর্জন করে ওঠে। আগে থেকেই কাবুলে যাওয়ার টিকিট হেক্টর সঙ্গেই রেখেছিল, তাই বিনা বাধায় ঠিক পরের দিনই তারা পরিকল্পনা মাফিক কাবুলে পৌঁছে যায়। বিমানবন্দর থেকে কাবুল বাস র্যাপিড ট্রানজিটের ধন্যবাদ আনতে 10 মিনিটের মধ্যে তারা সাফি ল্যান্ডমার্ক হোটেলে পৌঁছায় এবং সেখানেই একদিনের জন্য 3টি ঘর ভাড়া নেয়। একটিতে হেক্টর এবং দুটিতে যথাক্রমে চাউকসিয়াং আর এডগার ফিনলে ও ফিঙ্কেনস্টাইন আর প্রফেসর রায় থাকার ব্যবস্থা করে। প্রফেসর রায়ের সঙ্গে সচরাচরই ইতিহাস সংক্রান্ত বই থাকে, তবে ভাগ্যক্রমে হিন্দুকুশ পর্বত সংক্রান্ত কোনো বই তার ঝোলায় ছিল না। কিন্তু কোনো ভ্রমণে অংশগ্রহণ করার আগে সে বিষয়ে অল্প বিস্তর লেখাপড়া করা প্রফেসর রায়ের বরাবরের অভ্যাস। অপরদিকে চাউকসিয়াংয়ের কাছে আশারও বই পেয়েই সে বিমান চড়ে আসা থেকে শুরু করেই হিন্দুকুশের সমস্ত ইতিহাসকে আদ্যপান্ত গোগ্রাসে গিলতে শুরু করে।
হোটেলে আস্তানা গেড়ে বিকালে ফিঙ্কেনস্টাইন প্রফেসর